যিনি বিচার বিভাগে দায়িত্ব পালন করা অবস্থায় সিনিয়র জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় বাংলাদেশের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আইনের উপরে তার অগাধ পাণ্ডিত্য, অনেকগুলো বই লিখেছেন সাইফুল আলম চাচা। উপস্থিত আছেন বৃহত্তর যশোর সমিতির চিরতরুণ, আমি বলি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করেছেন উনি, মুজাফফর হোসেন জর্দার ওরফে কুটু জর্দার, আমাদের কুটু ভাই। উপস্থিত আছেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশের একমাত্র বার্ন ইউনিট তার সুযোগ্য পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। সামনে উপবিষ্ট আছেন বৃহত্তর যশোরের কৃতি সন্তানেরা। সবার নাম বলতে গেলে হয়তো সারা রাত কেটে যাবে, সবার নাম বলা যাবে না। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, সালাম, আদাব, নমস্কার এবং শুভ সন্ধ্যা। বৃহত্তর যশোর সমিতি দীর্ঘদিন ধরে অভিমান করে আসতাম না। এক সময় কবি গোলাম মোস্তফার হাত দিয়ে এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই 1947-48-এর দিকে। এর সাথে অন্যতম একজন ব্যক্তি জড়িত ছিলেন, যিনি পরবর্তীতে বাংলাদেশের ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার সাথেও জড়িত ছিলেন। ওনার নামও সম্ভবত মুজাফফর হোসেন, ষোলগোপা বাড়ি। ওনার জামাই ছিলেন জাস্টিস মাহমুদুর রহমান সাহেব। তাদের হাত ধরে ঝিনাইদহ বৃহত্তর যশোর সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যখন 90-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা হঠাৎ খবর পেলাম এই সমিতি 2-1 লোকের হাতে বন্দী হয়ে আছে। বৃহত্তর যশোর সমিতি নামে একটা জায়গা আছে নীলক্ষেত টিএনটির পাশে, আর সমিতির কমিটি কয়েকজন লোক বছরের পর বছর দখল করে বসে আছে। আমরা উদ্যোগ নিলাম, প্রথমেই বৃহত্তর যশোর ছাত্র কল্যাণ সমিতি নামে একটি সমিতি গঠন করলাম। সেই সময় অন্যতম ভ্যানগার্ড হিসাবে ছিল শামসুল আলম, এখন একটি এনজিওর প্রধান নির্বাহী যশোরের। মাহফুজ, রাজনৈতিকভাবে তার সাথে আমার মতদ্বন্দ্বতা আছে, এক লাইনের লোক না, কিন্তু বৃহত্তর যশোর সমিতিকে আজকে এই জায়গায় নিয়ে আসার পিছনে মাহফুজের অবদান আছে। জাফর এনএসআই আছে এখন। এরা প্রত্যেকে যে বৃহত্তর যশোর সমিতিতে উপস্থিত হলাম। তারপরে যে দেখলাম বৃহত্তর যশোর সমিতির 5 কাঠা জায়গা আছে। অরিজিনালি বৃহত্তর যশোর সমিতির জায়গা হলো বর্তমানে আইজিবি ভবন, আইজির পুলিশের হেডকোয়ার্টার যেটা, ওখানে যশোর সমিতির যে জায়গাটা, সেই জায়গাটা হলো আইজির যে হেডকোয়ার্টার, পুলিশের হেডকোয়ার্টার। ওই জায়গাটা কিন্তু যশোর সমিতির জায়গা, ফুলবাড়িয়াতে। সেখান থেকে জায়গা এক্সচেঞ্জ করে এখানে আসলাম। মিউটেশন হয় না, অনেক সংকট। তখন ঢাকার এডিসি রেভিনিউ নজরুল ইসলাম খান, যশোরের আরেকজন কৃতি সন্তান, সচিব ছিলেন। এডিসি রেভিনিউ সাহেবের কাছে যে আমি তখন মনে হয় 2nd ইয়ার বা 3rd ইয়ারের স্টুডেন্ট, আমি বললাম আপনার বাড়ি যশোরের এই জায়গাটা ক্লিয়ার করতে হবে আগে। সেইটা করলাম, উনি মিউটেশন করে দিলেন। এভাবে পুলিশের হাত থেকে, পুলিশের থাবার থেকে বের হয়ে যশোর ভবনকে বানানোর জন্য এই জায়গাটা আমরা পুনর্দখল করলাম, লিগ্যালাইজ করলাম, আইনি আওতায় নিয়ে আসলাম। তারপরে এই প্রপার্টি বৃহত্তর যশোর সমিতির প্রপার্টি হিসাবে গণ্য হলো। আইজুল হক সাহেব রাজুকের চেয়ারম্যান ছিলেন, পরে খন্দকার শহীদুল ইসলাম সাহেব ছিলেন। ওনাদের মাধ্যমে আমরা একে একে পথ ধরে হেঁটে গেলাম। এর পরবর্তী জেনারেশন যারা আসছেন, তারা যশোর সমিতিকে আজকের যশোর সমিতির জায়গায় পৌঁছে নিয়ে গেছেন। এই যশোর সমিতিতে যখন
সদস্য হিসেবে আমি কোনোদিন যশোর সমিতির কোনো এক্সিকিউটিভ বডিতে ছিলাম না, ইচ্ছা করেই থাকি নাই, কারণ আমার রক্তে রাজনীতির নেশা ছিল। যেখানে অন্যায় হতো প্রতিবাদ করতাম। আজকে যশোর সমিতির অফিসে যে 4টা ফ্লোর পাবেন, আমরাই প্রস্তাব করেছিলাম এই প্রত্যেকটা ফ্লোর, এক একটা ফ্লোর এক একজন, এক একটি জেলাকে বরাদ্দ করতে হবে। সেই প্রস্তাব আজকে বাস্তবায়িত হয়েছে। আমাদের ঝিনেদার কৃতি সন্তান জাহিদি সাহেব, নেসার শাহরিয়ার জাহিদি, উনিও এই ভবন নির্মাণের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছেন। এই যশোরের কৃতি সন্তানদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর জন্যই আমরা এই সমিতিকে একটা আধুনিক যৌক্তিক সমিতিতে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের সামনে উদাহরণ আসতো চিটাগাং সমিতি, নোয়াখালী সমিতি, কুমিল্লা সমিতি, অনেক বড় বড় সমিতির উদাহরণ আসতো। আমরা মনে করতাম সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতার মতো, দেখিস একদিন আমিও, আমার বুকেও রুমালের গন্ধ পাবে, আতরের গন্ধ পাবে। সেরকম করে আমরাও ভেবেছিলাম যশোর সমিতি একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের সেই স্বপ্ন আশা করে অনেকটাই পূর্ণ হয়েছে। এই স্বপ্নের পথে, সেই স্বপ্নের পথে অনেক রাজনৈতিক দুর্বৃত্তায়নও হয়েছে। আপনারা যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, যশোর সমিতি কোনো রাজনৈতিক দলের হাতে যেন বন্দী না হয়। আমি রাজনৈতিক কর্মী, আমি রাজনীতি করি, আমার রাজনীতি করার অনেক জায়গা থাকতে পারে, কিন্তু যশোর সমিতি যেন যশোরের আপামর জনসাধারণের হয় যারা ঢাকাতে থাকেন। যশোর সমিতি যেন যশোরের একজন খেটে খাওয়া মানুষ যদি ঢাকায় এসে বিপদে পড়ে তার পাশে দাঁড়ান। একজন নিরন্ন মানুষ যখন, বিবস্ত্র মানুষ যখন যশোর থেকে ঢাকা শহরে আসবে, তখন আপনাদের যতটুকু সহায়তা করা সম্ভব আপনারা সেটা করবেন। যশোর সমিতি সেই সমন্বয়টা যাতে করে, সেই জায়গাটা আমরা দেখতে চাই। এই যশোরে অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছেন। মাইকেল মধুসূদন দত্ত, বেগম কবির সুফিয়া কামাল, আপনাদের সামনে লিজেন্ড বসে আছেন, বাংলা সিনেমার অন্যতম অগ্রপথিক, বাংলা সিনেমার এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী 3 বোন, চম্পা, ববিতা, সুচন্দা, আমাদের যশোরের কৃতি সন্তান, গৌরব। বৃহত্তর যশোরে শাবানা, বৃহত্তর যশোরের শাবানাও আছেন। আই স্ট্যান্ড কারেক্টেড। বৃহত্তর যশোরের অন্যতম প্রধান পুরুষ, বৃহত্তর যশোর সমিতির প্রতিষ্ঠাতা আমাদের কবি গোলাম মোস্তফা। কবি গোলাম মোস্তফাকে আজ পর্যন্ত, আজ অবধি রাষ্ট্রীয়ভাবে তার জন্ম কিংবা মৃত্যুবার্ষিকী পালন করা হয়নি। আমরা দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামী 14ই নভেম্বর শৈলকুপাতে কবি গোলাম মোস্তফার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয়ভাবে তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যশোরকে একটি সমন্বিত উন্নয়নের মহাসড়কে দাঁড় করাতে। সেই দাঁড় করাতে যে অবহেলিত যশোর, বঞ্চিত যশোর, পিছিয়ে পড়া যশোরকে সামনের কাতারে আনার জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদেরকে বার্গেনিং করতে হচ্ছে। আমরা বলতে চাচ্ছি, নোয়াখালী, চিটাগাং, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের ভাগা নেওয়ার দিন শেষ। আমাদের সামনে এসে বৃহত্তর যশোরের ভাগা নেওয়ার দিন শুরু হয়েছে। সেই ভাগা নিতে যে ইতিমধ্যেই সরকারের একটি প্রজেক্টে, আমি ওবায়দুর ভাইকে বলছিলাম,
আমার দায়িত্ব যে পর্যন্ত, আপনার দায়িত্ব তারপরে শুরু হবে। ইতিমধ্যে বৃহত্তর যশোর সমিতির গ্রামীণ অবকাঠামো নির্মাণের জন্য ৩,১৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই প্রস্তাবনা গেছে, সচিবের সই হয়েছে। আমি ওনাকে বললাম বাকিটুক যা আছেন ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, উনি সেটা আশা করি কমপ্লিট করবেন। ওবায়দুল ভাই এখানে আছেন শিল্প মন্ত্রণালয়ের। আমি ইতিমধ্যে বলেছি আপনার শিল্প মন্ত্রণালয়ের উন্নয়নের জন্য, উন্নয়নমূলক কাজের জন্য যা যা বরাদ্দ আছে, সারা বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। বৃহত্তর যশোরের 4টি জেলায় আপনি তার সমানভাবে বরাদ্দ দেবেন। এটা নেপোটিজম না, এটা হলো আমার দীর্ঘদিনের বঞ্চনার, দীর্ঘদিনের না পাওয়ার, দীর্ঘদিনের উপেক্ষার একটি ন্যায্য হিস্সা। আমরা সেই ন্যায্য হিস্সা চাই। সেই ন্যায্য হিস্সা আদায় করতে গেলে আমাকে যেখানে যেতে হবে, যেখানে বলতে হবে, যা করতে হবে, আমার যেতে এক বিন্দু পরিমাণ দ্বিধা থাকবে না। আমি নিঃসংকোচে, নিঃস্বার্থভাবে আমি সেখানে যেতে রাজি আছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই জানেন চোরাবালি সময়ের সন্ধিক্ষণ থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিপন্ন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে বাংলাদেশে 16 বছরে গণতন্ত্র হত্যা করা ছিল, এই বিপন্ন বাংলাদেশে আমরা ভোট দিতে পারতাম না। এই বিপন্ন বাংলাদেশে বিগত 16 বছরে 700-র উপর মানুষকে গুম করা হয়েছে। 4,500 উপর মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় 70 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে। ভোটের নামে প্রহসন করা হয়েছে। রাতের আধারে এসে মৃত ব্যক্তি এসে ভোট দিয়ে গেছে। এরকম একটি বাংলাদেশ থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি আবু সাঈদ মুগ্ধের তরতাজা রক্তের বিনিময়ে। 1400-র উপরে মানুষকে 36 দিনে হত্যা করা হয়েছে। প্রায় 30,000 মানুষ পঙ্গু হয়েছে। আমরা সেরকম অন্ধকার একটি যুগ পেরিয়ে এসে যখন গণতন্ত্রের পথে হাঁটছি, শান্তির পথে হাঁটছি, মানুষের অধিকারের জন্য কথা বলছি, আমাদের একই সাথে প্রত্যাশা থাকবে বৃহত্তর যশোর সমিতির মধ্যে আপনারা কেউ যেন একনায়ক স্বৈরতান্ত্রিক কোনো কমিটির সংস্কৃতি চালু না করেন। আপনারা আপনাদের দ্বার উন্মোচন করে দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি শুনেছি, আমি ধরে নিচ্ছি এর থেকে ভালো কমিটি হতে পারে না ওবায়দুল সাহেব এবং নাসির সাহেবের। তারপরেও ভোটাভুটির মাধ্যমে যদি ভবিষ্যতে কমিটি করতে হয় সেই পথ উন্মোচন করে দেবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা আলপথ থেকে, খাদের কিনার থেকে, মেঠোপথ থেকে গণতন্ত্রের পথ, গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে। বিগত 1 বছরের বেশি সময় ধরে, প্রায় 16 মাস সময় হয়ে গেল, এই সময়ের মধ্যে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। এই সময়ের মধ্যে পুলিশ নিজে বাদী হয়ে একটিও মিথ্যা গায়েবী মামলা করেনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। ভিকটিমের পরিবার মিথ্যা মামলার সংস্কৃতি চালু করেছে। সেখানে ঠেকানোর আইনগত কোনো পথ আমাদের জানা নাই বলেই সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে
আমরা বলেছি মিথ্যা মামলা যদি কারোর বিরুদ্ধে হয়ে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্থা ফৌজদারি কার্যবিধির 173-এর 1 ক ধারা সংশোধন করে আমরা এনেছি। সেই পথ ধরে অনেকেই তার সুফল পাচ্ছেন। সুতরাং বৃহত্তর যশোর সমিতি আমার স্বপ্নের জায়গা, আমার বিশ্ববিদ্যালয়ের ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এই বৃহত্তর যশোর সমিতিকে আজকের এই জায়গা নিয়ে আসার জন্য আমার সাথে যারা নিরন্তর সংগ্রাম করে গেছেন, আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, তাদের মধ্যে আজকের এই সভায় অনেকে উপস্থিত আছেন। আমি দেখছি কালীগঞ্জের রুমি ভাই মনে হয় বসে আছেন, এখানে মিজু ভাই বসে আছেন, এখানে কুটু জদ্দার নিরন্তর আমাদের সহযাত্রী ছিলেন। সেইভাবে এই সমিতিটিকে একটি গণতান্ত্রিক সমিতির জায়গায় এনে দিয়েছি। আমরা চাইব যশোর সমিতির মাধ্যমে যশোরের প্রান্তিক লেভেল পর্যন্ত উন্নয়নের ছোঁয়া বয়ে যাক। এখানে রাস্তাঘাট যেখানে যেভাবে আছে আরও উন্নত হোক, শিক্ষার পরিবেশ ফিরে আসুক, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। এখানে যারা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, আপনাদের স্ব এলাকায় প্রশাসনকে নির্দেশনা দেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর জন্য। আমরা শৈলকুপাতে যেমন আমি বলেছি, মাদকের ভয়াবহ থাবা যদি আপনার প্রতিবেশীর ঘরে ঢোকে আর আপনি যদি মনে করেন যে ওর ছেলে নষ্ট হচ্ছে তাতে আমার কি, 2 দিন পরে আপনার ঘরে ঢুকবে, আরেকজনের ঘরে ঢুকবে। গোটা শৈলকুপা যখন মাদকের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত হবে, তখন গোটা শৈলকুপা অরক্ষিত হয়ে পড়বে। বৃহত্তর যশোর সমিতি যে এলাকা থেকে আমরা আসি না কেন, আসুন আমরা মাদকের বিরুদ্ধে না বলি। আরেকটি বিষয়, আমরা শপথ নেই দুর্নীতির বিরুদ্ধে না বলি। আমাদের চারপাশে যারা আছে, কেউ যদি দুর্নীতি করে আমাদের কারোর কাছে যে শেল্টার চাই, আমি বিনয়ের সাথে বলবো, কোনো দুর্নীতিবাজ বৃহত্তর যশোরের কোনো উন্নয়ন করবে না, বরং এই সমাজকে ধ্বংস করবে। সুতরাং ভেবে চিনে বুঝে দুর্নীতিবাজদের পাশে শেল্টার দেবেন। আমরা যদি সেটা না করতে পারি, আমরা আগামী প্রজন্মের কাছে ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আগামী প্রজন্ম আমাদের দায়বদ্ধতার জায়গায় নিয়ে যাবে। আমরা বিগত 16 বছরে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরাতে ব্যর্থ হয়েছিলাম। আমাদের ব্যর্থতার উপর দাঁড়িয়ে নতুন প্রজন্ম, এই ছাত্ররা বাংলাদেশকে তার মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে, বাংলাদেশকে জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। প্রত্যেক ভোটারের ভোট দেওয়ার যে অধিকার, সে অধিকার ফিরিয়ে দেওয়ার পথে আছে। খুনের রাজনীতি বন্ধ করে দিয়েছে, গুমের সংস্কৃতি বন্ধ করে দিয়েছে, মিথ্যা গায়েবী মামলার রাজনীতি বন্ধ করে দিয়েছে। এই প্রজন্মের এই উপহার যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে হেলাল হাফিজ তার যে ভাষা, তার ভাষায় আমাকে আবারও বলতে হবে, যদি আমরা ব্যর্থ হই, যদি আমরা না পারি, তাহলে আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাব। আমরা সেটা চাই না। মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষুদ্র এবং ক্ষণস্থায়ী জীবনে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, ভাই ভাইয়ের পাশে দাঁড়াবে। বৃহত্তর যশোরের প্রতিটি সদস্য নীলক্ষেতে বসে বৃহত্তর যশোরের সমস্ত অলিগলি, রাজপথ, মেঠোপথ, খাল, বিল, নদী, নালাই উন্নয়নের জন্য তার স্পর্শ রেখে যাবে।
এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।